আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বোঝেন। এই বিশ্বাস যদি হাসিনার মতো নরেন্দ্র মোদীর উপরে আর বাংকারের উপর থাকে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংকারের একটি গলি আপনারা বুড়িগঙ্গার তীরে রাখিয়েন। কারণ ভারত আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে পাকিস্তানও নিবে না। কারণ পাকিস্তান তো আপনারা বলেন যে পাকিস্তান নাকি জামাত নিয়ে নিছে, তো আওয়ামী লীগ তো ভারত নিয়ে নিছে, আপনাদেরকে কারা নিবে? তো শপথ নেবেন, এটা কি শপথ নেবেন পশ্চিমবাংলার বুকে বিজেপির গুন্ডা মব ফ্যাসিস্টদের আক্রমণকে বন্ধ করা হবে? সেই শপথ তো নেবেন না। শপথ নেবেন পশ্চিমবাংলাকে ধ্বংস করার, হিন্দু রাষ্ট্র নির্মাণ করার জন্য পশ্চিমবাংলায় এখন থেকে শুরু হয়ে গেছে গরিব মুসলমান মানুষদের উপর আক্রমণ চলছে। লজ্জা হওয়া উচিত শুভেন্দু অধিকারী। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। তাতেও রাজি আছি। শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসবো। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায় সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া, যদি তুমি বাঁচতে চাও তারেক মিয়া, তুমি তো দেখছো তোমার মারে নিয়ে কতই করছে। তোমার মা তো তোমার চাইতে 5 গুণ ভালো ছিল, তোমার বাপে তোমার চাইতে 20 গুণ ভালো ছিল। তোমার তো ইতিহাস সবাই জানে, তুমি হইলো বাংলাদেশের প্রথম মাফিয়া। তুমি শিখাইছো পুতুল, জয় এবং হাসিনারে, তুমি শিখাইছো, তুমি ওদের দীক্ষা গুরু, মাফিয়া কারে বলে। তোমার বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। এটি $1 ট্রিলিয়ন একটি দেশ। এখানে সমস্ত দিক দিয়ে তার অর্থনৈতিক, তার বাণিজ্যিক, তার ভৌগোলিক সীমারেখার কারণে এটি এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বাঘা বাঘা দেশ যেগুলো, সেগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। অর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া তাদের অনেক কিছুই কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের নখ ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। আমাকে মুসলমানরাই বাঁচিয়েছে। আজকে আমি যে অসুখে ভুগেছিলাম সেই হিন্দু ধর্ম কিন্তু আমাকে বাঁচায়নি। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, 7 সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে, এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলো যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করবো তাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া, খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ টাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকে চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম হয়েছে, দানাই পানায় বোঝে না। বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্টেটকার্ড বের করে। এগুলো আপনার এই যে কোনো মুখার্জির বইতেও লেখা আছে।
খালেদা জিয়া মানে না মানাতে কী হয়েছে, 111-এর পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে কী চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনাদের। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নেয়, বিট্রে করে নাই। এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটার প্রমাণ কি, 111-এর মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফের চিফ ছিল, যে ডিজিএফের ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হলো না। আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, IPL-এর খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে। তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তো তার হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে, বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেইটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওইদিকে ফাইট করছে, আর এই দিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপর করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক খুব গোপন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বিষয়টা খুব গোপনে ঘটে গেছে, কিন্তু আমরা এই খবরটা অনেকেই জানতে পারিনি। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আমরা বিশেষ করে এই কথা যদি দিল্লিকে উদ্দেশ্য করে বলি, বা শুধু দিল্লি কেন, পাকিস্তানকে উদ্দেশ্য করে যদি বলি, আমেরিকাকে উদ্দেশ্য করে যদি বলি, চীনকে উদ্দেশ্য করে যদি বলি, সৌদি আরবকে উদ্দেশ্য করে যদি বলি, তাহলে প্রত্যেকের দিকেই এটা সমান প্রযোজ্য। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। এটি $1 ট্রিলিয়ন একটি দেশ। এখানে সমস্ত দিক দিয়ে, তার অর্থনৈতিক, তার বাণিজ্যিক, তার ভৌগোলিক সীমারেখার কারণে এটি এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বাঘা বাঘা দেশ যেগুলো, সেগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। অর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া তাদের অনেক কিছুই কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এই বিষয়টা নিয়ে অল্প দুই একটা কথা আপনাদের সাথে আজ একটু শেয়ার করবো, ভালো লাগবে আপনাদের। কারণ আমরা তো সবসময় মনে করি বাংলাদেশে মনে হয় কিছুই নেই, সবই শূন্য। এত নিরাশ হওয়ার দরকার নেই। আর এর ভিতরেই আরো একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে, এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, দিল্লি ঘুমাতে পারে না, তার কপালের উপরে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। হওয়ার পরে তো আপনারা দেখেছেন দিল্লি কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে একটা খেলা খেলিয়েছে, তারা অন্য একজনের বাড়িকে লিটন দাসের বাড়ি বানিয়ে অপপ্রচার চালিয়েছে, প্রায় 249টি ভুয়া মিথ্যা তথ্য তারা ছড়িয়েছে বাংলাদেশকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য। যখন কোনো কিছুতেই পেরে উঠলো না, তখন তারা কি করলো, এই বাংলাদেশের একেবারে নিকটবর্তী 3টা জায়গায় তাদের বেসমেন্ট তৈরি করলো। কোথায়? দক্ষিণ দিনাজপুরে, ত্রিপুরায় এবং আসামে। আপনারা এই গল্প অনেকেই শুনেছেন, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত কারণ আছে। অনেক জায়গায় সেখানে বেসমেন্ট মানে বুঝছেন তো, একেবারে ক্যান্টনমেন্ট যেটাকে বলে, ওখানে তারা ওই যে রাফায়েল, যেটা ফ্রান্স থেকে কেনা, এই রাফায়েল পর্যন্ত মোতায়েন করেছে।
আরও বিভিন্ন ভারী অস্ত্র শস্ত্র এখানে তারা মোতায়েন করেছে। এটা ইউনূস সরকার বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ হিসেবে কি করেছিল জানেন? এই লালমনিরহাট বিমানবন্দরে আমি সেখানে গিয়েছি, বিশাল এরিয়া লালমনিরহাট বিমানবন্দর, এত বড় এলাকা, এখানে যে না গেলে বুঝতে পারবেন না এবং কল্পনাই করা যায় না যেখানে কি কি হতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই লালমনিরহাট বিমানবন্দর খুব দ্রুততার সাথে চালু করে দিলেন এবং শুধু চালুই নয়, চীনকে আমন্ত্রণ জানালেন এখানে ড্রোন বানানোর জন্য, মানে ওইখানে বসে ড্রোন তৈরি হবে, বুঝতে পারছেন? ঠাকুরগাঁওয়ে সেখানে আরেকটি বিমানবন্দর চালু করলেন। এইটা কি? এর কারণ কি? এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়া 3 জায়গায় যেটা বানালো, এইটাকে টেক্কা দেয়া, মোকাবেলা করা। এই খবর পাওয়ার সাথে সাথে ভারতের কপালে প্রচন্ড ভাঁজ পড়ে গেল, আরো বেশি পাগল পাড়া হয়ে গেল। পরে কি করলো আপনারা সবাই জানেন এবং শুনেছেন, তারেক রহমানের সাথে চুক্তি করলো। তারেক রহমানের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাকে বাংলাদেশে ঢুকালো, যেহেতু শেখ হাসিনাকে দিয়ে আর সম্ভব হচ্ছে না, তখন তারেক রহমানকে দিয়ে তারা এই কাজটি করালো। তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন হলো, তিনি প্রধানমন্ত্রী হলেন। এরপরেই কিন্তু উপর যাই হোক, আমরা তারেক রহমানের প্রতি এখনো বিশ্বাস স্থাপন করতে পারি। আমি কিন্তু এই যে কথাটা বলছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না আবার। তারেক রহমানের প্রতি আস্থার যে জায়গাটা, এটা এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এবং আমি যে কথাটি, যে তথ্যটি দিচ্ছি, এইটা শুনলে আপনাদের আস্থা বাড়বে। এটা হচ্ছে তারেক রহমান ওই চুক্তিগুলো কিন্তু বাতিল করেন নাই। দিল্লি তাকে বলেছিল যে তোমাকে এই চুক্তিগুলো বাতিল করতে হবে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে হবে, তাকে রাজনীতির সুযোগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা বলেছেন। তারেক রহমান শুধু মানে খুব বুদ্ধিদীপ্ততার সাথে ঠান্ডা মাথায় দেখেছে যে এখানে মাথা গরম করলে চলবে না, সে এই জাতীয় আর কি। পরে তিনি ডিজিএফআই এর ওই যে কালপিট, যেগুলো ভারত যাদেরকে দিয়ে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, ওদেরকে গ্রেপ্তার করলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি একেবারে অ্যাবলিশ করে দেওয়ার কথা ছিল, তারেক রহমান করে দেন নাই। তারপর থেকেই ভারতের মুখে আমরা বারবার শুনে আসছি যে তারেক রহমান ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে চুক্তি হয়েছিল তিনি সেই চুক্তি বাস্তবায়ন করছেন না। এর ভিতরে তারেক রহমান সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছেন, সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এটা, পাকিস্তানের সাথে যে 17 যুদ্ধ বিমানের চুক্তি করে ফেলেছিলেন, ইউনূস করে গিয়েছিলেন, ভারত তাকে নিষেধ করেছিল যে এই চুক্তি বাতিল করতে হবে। তারেক রহমান এই চুক্তি তো বাতিল করেনি নাই, উল্টো আপনারা জানেন, এই খবর শুনেছেন, বাংলাদেশ থেকে কয়েক সূত্রে কয়েকটা খবর পাওয়া গেছে, কেউ বলছে 22 জন, কেউ বলছে 30 জন, এরকম পাইলটকে পাঠিয়েছে পাকিস্তানে। কি জন্য? ওই যে 17 যেটা কিন্তু পাকিস্তানের তৈরি স্টিলথ বিমান। স্টিলথ মানে হচ্ছে রাডার ফাঁকি দিতে পারে, খুবই আধুনিক, একেবারে যুগোপযোগী, সর্বাধুনিক যেটা, এটা ওইখান থেকে তারা চালানো শিখে চুক্তিকৃত যে বিমানগুলো সেগুলো নিয়ে আসবে। ভারতের চোখে ঘুম থাকার কথা? ঘুম থাকার কথা না, একেবারে ঘুম উড়ে গেছে। তারেক রহমান এই কাজটি কিন্তু অত্যন্ত গোপনে নীরবে করেছেন, এবং এটি করেছেন কার সাথে? পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সাথে কিন্তু না, সরাসরি এটা করছেন আসিফ মুনিরের সাথে। আসিফ মুনির হচ্ছে, বলা হয়ে থাকে আসিফ মুনির এই মুহূর্তে পাকিস্তান রাষ্ট্র চালাচ্ছেন, তাকে প্যারালাল প্রধানমন্ত্রী বলা যায়। শাহবাজ শরীফ মূলত একটা শো, আমেরিকার সাথে চীনের সাথে সমান তালে কিন্তু খেলছে এই আসিফ মুনির, যেহেতু সরাসরি আমেরিকার সাথে আসিফ মুনিরের সম্পর্ক। আর পাকিস্তান এমন একটা জোনে অবস্থান করছে, তাকে আমেরিকারও বিপক্ষে যাওয়ার উপায় নেই, চীনেরও বিপক্ষে যাওয়ার উপায় নেই। আমেরিকাকেও সারলে বিপদ, চীনকে সারলেও বিপদ, অর্থাৎ দুইজনকেই তাকে ধরে রাখতে হবে। এই খেলাটা খেলছে আসিফ মুনির। এখন তারেক রহমান হয়েছে তাদের গলার কাঁটা। হায় হায়, এটি চেয়েছিলাম কি আর এটি হলো কি? যার কারণে আপনারা শুনেছেন বেশ কয়েকদিন একটা কল্পনা কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে তারেক রহমানকে শেষ করে দেবে, শেষ করে দিয়ে সেখানে তার প্যারালাল, অনেকেই ধারণা করেছেন, আপনারাও জানেন, যে তাকে তার মাধ্যমে সম্পূর্ণ ভারতের আজ্ঞাবহ এরকম একটি সরকার এখানে বসিয়ে দেবে নতুন করে। কিন্তু এইটা পাকিস্তান টের পেয়ে গিয়েছিল এবং পাকিস্তান তারেক রহমানকে সতর্ক করেছে এই ব্যাপারে, আপনি সাবধান হন, আপনার উপরে কিন্তু এই ধরনের বিপদ। এই বিষয়ে আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছি। এরই সর্বশেষ যে খেলাটি, সেই খেলাটি হচ্ছে ভারতে আপনারা জানেন যে 5টা অঙ্গরাজ্যে সেখানে নির্বাচন হয়ে গেল এই কয়েকদিন আগে, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে যে মুসলিম কার্ড, মুসলমানদেরকে মাইনাস করার যে একটা ফর্মুলা, এবং ভারতের সংসদে যে একটি মিথ চালু আছে যে মুসলিমদের ভোট না হলে সেখানে অন্য কেউ ক্ষমতায় যেতে পারবে না, এইটা ভাঙার চেষ্টা করছে সর্বশেষ ভারত তথা বিজেপি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।